চোখ রাখবো আজকে আবার সিবিআই এর অফিসের দিকে, কারণ সন্দীপ ঘোষ আবার আজ সিজিওতে। এই নিয়ে 14তম দিন আর সেখানে হাজিরা দিলেন তিনি। প্রতিদিনই হাজিরা দিচ্ছেন, প্রতিদিন আবার ফিরেও যাচ্ছেন বাড়িতে। কিন্তু তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অগ্রগতি কোথায় রয়েছে তা নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিবিআইকে ঘটনার বিবরণ দিয়েছেন সন্দীপ। খবর সিবিআই সূত্রে। ঘটনা সম্পর্কে কি বলছেন সন্দীপ? সূত্রের দাবি, সন্দীপ তদন্তকারীদের জানিয়েছেন ওই দিন সকাল 10টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন। আরও কি কি বলেছেন আপনাদের সবটাই জানাবো। আমাদের প্রতিনিধি পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালি মিত্র। পিয়ালি, এই সন্দীপ ঘোষ তিনি সিবিআইকে ওই ঘটনার দিনের বিবরণ দিয়েছেন বলে সূত্রের খবর। কি বিবরণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, তিনি সিবিআই এর কাছে লাগাতার ভাবে যাচ্ছেন। আজকে 14তম দিন, আজকে আবারও তিনি গিয়েছেন এবং প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে তিনি যাচ্ছেন এবং তারপর 10-12 ঘন্টা পরে তিনি বেরিয়ে আসছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বারবার করে প্রশ্ন উঠছে যে সিবিআই রোজ তাকে কি জিজ্ঞাসাবাদ করছে, কারণ এখনো পর্যন্ত আমরা দেখেছি যে সাক্ষী হিসাবে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং সাক্ষী হিসাবে তার পলিগ্রাফে নেওয়া হয়েছে, কিন্তু কোথায় কি ঘটনার সম্পর্কে তিনি কি বলছেন সেই সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছিল না। এখন যেটা জানা যাচ্ছে, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে চাইছি, যে ঘটনার সম্পর্কে এই সন্দীপ ঘোষের যেটা সিবিআই কাছে দাবি 9 আগস্ট তিনি বাড়িতে ছিলেন, সেই সময় 9 তিনি বাড়িতে ছিলেন, সেই সময় তার কাছে সুদীপ চৌপাদার হাসপাতালের তরফে সুদীপ চৌপাদার তাকে ফোন করেন এবং 10টা নাগাদ এবং তাকে জানানো হয় যে এইরকম প্রেস মেডিসিনের সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়েছে একজন পিজিবি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সেই খবর পাওয়ার পর প্রথমে যেটা তিনি জানান যে প্রথম যখন কলটি আসেন তিনি যেহেতু বাথরুমে ছিলেন, স্নান করছিলেন, প্রথম কলটি তিনি মিস করেন এবং তারপরে তিনি রিং ব্যাক করেন এবং রিং ব্যাক করার পর সুদীপ চৌপাদারের কাছ থেকে তিনি এই ঘটনার কথা জানতে পারেন এবং এই ঘটনার কথা জানার পর তিনি হাসপাতালের দিকে রওনা দেন, এমনটা তার দাবি। এবং হাসপাতালের দিকে তিনি রওনা দেন এবং হাসপাতাল যেতে যেতে তিনি ওষুধ চালাতে ফোন করেন। তিনি অ্যাডিশনাল যিনি হাসপাতালের এমএসজিডি রয়েছেন তাকেও কল করেন এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য, যে যাওয়ার সময় তিনি ওষুধ চালাতে বলেছেন যে যাতে ঘটনাস্থলটাকে সিকিউর করা হয়। এছাড়া তিনি ঘটনাস্থলটাকে সিকিউর করা হয়। এছাড়া তিনি আরও কয়েকটা ফোন করেন, তার মধ্যে চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন আর তার সঙ্গে সঙ্গে সুদীপ্ত রায়, তাকেও তিনি ফোন করেন এবং সকাল 11টা নাগাদ তিনি পৌঁছে দেন। কিন্তু তুমি জানো যে লাগাতারভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এই সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, কারণ এখনও পর্যন্ত বহু জায়গাতে এই গোটা ঘটনাটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশা কাটানোর জন্য আমরা দেখেছি পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে কখন বেরালেন, কখন তিনি হাসপাতালে পৌঁছালেন, যেতে যেতে তিনি কাকে কাকে ফোন করছিলেন, ফোনে তিনি কার সাথে কী কথা বলছিলেন, সেই বিষয়গুলো জানার জন্য সন্দীপ ঘোষের যিনি গাড়ির চালক তাকেও তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, এখনও বহু জায়গাতে অনেক জায়গাতে ধোঁয়াশা রয়েছে। যেমন এই ঘটনার কথা তিনি সকাল 10টা নাগাদ জানতে পারলেন, তারপরে তিনি 11টা নাগাদ পৌঁছালেন, অথচ দুপুর 2:45 নাগাদ তিনি কিন্তু হাসপাতাল থেকে একটা ক্যাজুয়াল একটা চিঠি লিখে, যেখানে ওসির সাথে তার আগেই কথা হয়েছিল, ঘটনাস্থলে যখন তিনি গিয়েছেন তখন অলরেডি সুপিরিয়ররাও পৌঁছে গেছে, তারপরেও তিনি ঘটনাটাকে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে জানিয়ে দেহ উদ্ধার হয়েছে এরকম একটি জানিয়ে আনকনসিয়াস অবস্থায় এরকম একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে একটা কনফিডেন্সিয়াল লেটার বলে একটা চিঠি দিয়েছিলেন। কিন্তু ঘটনার বিবরণ তিনি জাননি, অভিযোগ দায়ের করার কথা তিনি সেই অর্থে যেটা একটা প্রপার একটা এফআইআর, তার জন্য যে প্রপার কমপ্লেন দেওয়ার কথা সেটা তিনি করেননি। পাশাপাশি তিনি যাদের সঙ্গে কথা বলছেন তাছাড়া আরও তিনি কারোর সাথে কথা বলেছেন কিনা, কেউ তাকে এই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কোনো রকম কিছু নির্দেশ দিয়েছিলেন কিনা, এই বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর এই গোটা তদন্তের আউটকাম কি সেটা কিন্তু জানা যায়নি। কারণ সিবিআই এর আউটকাম কি? সিবিআই টানা 14 দিন হয়ে গেল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আউটকাম কি? এই আউটকাম নিয়ে তো একটা মানুষের মনেও প্রশ্ন রয়েছে, সবাই প্রশ্ন করছেন। কিন্তু যে বিবরণ আজকে দিয়েছেন বলে, যে বিবরণ পাওয়া গিয়েছে সেই বিবরণ অনুযায়ী এবং এফআইআর হওয়ার মধ্যে অনেকটা সময়ের গ্যাপ আছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে। এই এফআইআর এর টাইমিং এতটা দেরিতে হলো কেন, এটা নিয়ে সকলের মনে প্রশ্ন রয়েছে, অনেক সন্দেহ এখান থেকেই উঠে এসেছে। এগুলো নিয়ে এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি, সূত্রের খবর কি পাওয়া গিয়েছে?
দেখো, সিবিআই তরফ থেকে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পলিগ্রাফ টেস্ট হচ্ছে, এখনো পর্যন্ত 10 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু ডিএনএ রিপোর্ট সিবিআই হাতে পেয়েছে। সিবিআই যে ফরেন্সিকের রিপোর্ট, অর্থাৎ যে টিস্যু থেকে তার নেল থেকে যে স্কিনের যে স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল, সেই নেল থেকে পাওয়া স্যাম্পেল সেটা অ্যাকিউজ সঞ্জয় রায়ের কিনা, ডিএনএর যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেই ডিএনএ রিপোর্টে সঞ্জয় রায়ের নমুনা পাওয়া গিয়েছে কিনা, সঞ্জয় ছাড়া আর কারো কোনো রকম নমুনা পাওয়া গিয়েছে কিনা, বা একাধিক ব্যক্তির উপস্থিতি পাওয়া গিয়েছে কিনা, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু সিবিআই একেবারে টাইট লিপ, তারা কিছু বলছে না। গোটা তদন্তের যে মুখটা তারা আবর্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে ঘটনার পরবর্তী সময়ের যে পরম্পরা, অর্থাৎ ঘটনার ক্রম যেটা রয়েছে, অর্থাৎ যখন দেহ উদ্ধার হলো তারপরে পুলিশকে খবর দেওয়া, 45 মিনিট পরে অর্থাৎ 9:30 যদি দেহ উদ্ধার হয়, ফার্স্ট কল টালা থানাতে গিয়েছিল 10টা 10। এই মাঝের 45 মিনিট হাসপাতাল কর্তৃপক্ষ কী করেছে, যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেছিলেন, তার বক্তব্য যে তিনি ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার সুইসাইডের কথা বলছেন। এই সুইসাইডের তথ্য বা কে বা কারা দিল, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে পুলিশের সিবিআই তদন্ত আবর্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। লাগাতারভাবে পুলিশের অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা এফআইআর দেরিতে রুজু করলে, কেন সেখানে 24 আওয়ার্স সিসিটিভি মনিটর হয় না, যেগুলো যুক্তিসঙ্গত প্রশ্ন। কিন্তু একই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটার সমাধান হওয়ার আশাতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্ত ভার দিয়েছিল, যে এই ঘটনায় সঞ্জয় রায় কি সত্যিই জড়িত, সঞ্জয় রায় যদি জড়িত হয়, সঞ্জয় রায় ছাড়া আর কি কেউ জড়িত, সরাসরি জড়িত না হলেও অন্য কেউ কোনো রকম কনস্পিরেসি আছে কিনা, সেই প্রশ্নের অবশ্য এখনো পর্যন্ত উত্তর মেলেনি। সিবিআইয়ের তরফ থেকে কোনো স্পষ্ট আমরা জানতে পারিনি, কিন্তু সন্দীপ ঘোষকে তারা লাগাতারভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দীপ ঘোষ এই সমস্ত বক্তব্য তিনি দিয়েছেন সিবিআইয়ের কাছে, কিন্তু সেক্ষেত্রেও বহু জায়গায় ধোঁয়াশা রয়েছে। এই কারণেই সিবিআই তদন্তকারী অফিসাররা তাকে লাগাতারভাবে জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। পিয়ারি, তুমি সঙ্গে থাকো, খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় সামনে আসছে, কারণ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, কিন্তু আউটপুট কি বা আউটকাম কি আসছে সিবিআইয়ের, সেটা এখনো পর্যন্ত তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে জনমানুষের মধ্যে। এবং বারবার মানুষ এই প্রশ্নটাই করছেন যে সিবিআই এখনো পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে কেন পারেনি, সেই সঞ্জয় রায় কি একা অপরাধী, নাকি সেই অভিযুক্ত, নাকি আরও কেউ রয়েছে, এই সমস্ত প্রশ্নের কিন্তু এখনো কোনো অবসান হয়নি মানুষের মন থেকে। আর তার মধ্যেই আজকে 14তম দিন যেখানে সন্দীপ ঘোষকে আবার ডেকে পাঠিয়েছে সিবিআই। তার মধ্যে যে সূত্রের খবর আমরা পাচ্ছি, সন্দীপ তদন্তকারীদের জানান ওই দিন সকাল 10টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন, স্নান করছিলেন, সেই সময় হাসপাতালের তরফে সুমিত রায় তফাদার তাকে ফোন করেন, তখন স্নান করছিলেন বলে কল মিসড হয়, পরে তিনি কল ব্যাক করেন এবং দেহ উদ্ধারের কথা তখন তিনি জানতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে তিনি রওনাও দেন। হাসপাতালে যাওয়ার পথেই তিনি ওসি টালা এবং অ্যাডিশনাল এমএসভিপিকে ফোন করেন। ওসি টালাকে ফোনে পেয়েই তাকে ঘটনা সম্পর্কে জানান, সিকিউর করতে বলেন। আর সেই সঙ্গে কল করেন সুদীপ্ত রায়, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। সকাল 11টা নাগাদ সন্দীপ ঘোষ তিনি পৌঁছন হাসপাতালে, আরজি করে পৌঁছে যান। এই বিবরণ সিবিআইকে তিনি দিয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। পিয়ালি আমাদের প্রতিনিধি এটা নিয়ে আরও আপডেট দিচ্ছেন। পিয়ালি, সিবিআই যেমন একেবারে গোপনীয়তা বজায় রাখছে তদন্তের পরিপ্রেক্ষিতে, এটা খুব স্বাভাবিক, এজেন্সি গোপনীয়তা বজায় রাখে, কিন্তু অভিমুখ কি? কারণ বেশ কিছু ল্যাক হয়েছে এমনটা অনেকেই মনে করছেন, পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তৃতীয়ত হচ্ছে যে ক্রাইম সিন, সেটায় কোনো রকম অক্ষত আছে কি নেই সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই যে এতগুলো প্রশ্ন, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে অনেকগুলো অংশ সিবিআইয়ের সামনে আছে যেগুলো মানুষের মধ্যেই অনেক প্রশ্ন উঠছে, সেগুলো অবসানে এখনো পর্যন্ত তদন্তে কি কি হয়েছে, সিবিআই কোথায় কোথায় গেছে, কি কি করেছে? দেখো, সিবিআই সূত্রে যেটা বক্তব্য, যেটা কোর্ট মনিটর্ড একটা ইনভেস্টিগেশন এবং তারা যা তাদের তদন্তে অগ্রগতি উঠে আসছে তারা সেইটা স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে। ইতিমধ্যেই একটি স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে সিবিআই সূত্র থেকে আমরা পলিগ্রাফ হচ্ছে, সিবিআই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মানুষ জানতে চাইছে, যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ একটাই প্রশ্ন ছিল যে এই ঘটনায় কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তবুও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন এখনও রয়েছে। পরিবার প্রশ্ন তুলেছে, সিবিআইয়ের কাছে 14 দিনের বেশি সময় হয়েছে, তদন্ত ভার গিয়েছে,
সিবিআই অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি এখনো পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার করেনি যে এখনও কি তাদের কাছে এই গোটা বিষয়টা ধোঁয়াশা রয়ে গেছে, যে গোটা ঘটনাটার সঙ্গে সঞ্জয় রায়ই জড়িত নাকি অন্য কেউ জড়িত। কারণ এই বিষয়টা আমরা প্রথম থেকেই বলছিলাম, গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা ডিপেন্ড করছে ডিজিটাল এভিডেন্স, যেটা হচ্ছে ঘটনাস্থলে সিসিটিভি, তার সঙ্গে সঙ্গে সায়েন্টিফিক এভিডেন্স এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি, টাওয়ার লোকেশন, এগুলো যেগুলো সঞ্জয় রায় বা হোক বা তারা যদি ওই ঘটনার সময় কারা কারা ওই জায়গায় ছিল সেটা সিসিটিভির হতে পারে, সিসিটিভিতে কাদেরকে ওই সময়ের মধ্যে দেখা গিয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেটা হচ্ছে ঘটনাস্থল থেকে কী পাওয়া গিয়েছে। আমরা জানি যে সঞ্জয় রায়ের একটা ব্লুটুথ হেডফোন পাওয়া গেছে, যেটা কলকাতা পুলিশের যে 40টা সিজার লিস্ট রয়েছে তার মধ্যে 15 নম্বর সিজার লিস্টই হয়েছে এই ব্লু এবং ব্ল্যাক কালারের এই ব্লুটুথ লুমিয়ার হেডফোন। এবং এছাড়া আরও কোনো রকম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স রয়েছে কিনা, এবং ডিজিটাল এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া সায়েন্টিফিক এভিডেন্স যেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট, যে ডিএনএ রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে যে ফরেন্সিকের রিপোর্ট সেটা ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা হাতে পেয়েছেন, যেটা থেকে এটা স্পষ্ট হবে। তার কারণ যখন দেহ উদ্ধার হয়েছিল, যে সোয়াব কালেকশন করা হয়েছিল, অ্যাকিউজের শরীর থেকে যে নমুনা কালেকশন করা হয়, মেডিকেল লিগ্যাল হয়, সেখান থেকে ওই ভিকটিমের শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয় তার সঙ্গে অ্যাকিউজের নমুনা মিলেছে কিনা, ডিএনএ মিলেছে কিনা সেইটা পরিষ্কার হতে পারে। এবং যদি যে ধরনের নমুনা সংগ্রহ হয়েছে এবং ঘটনাস্থল থেকে যে এভিডেন্স ফরেন্সিক বিশেষজ্ঞরা কালেক্ট করেছিলেন সেখানে সঞ্জয় রায় ছাড়া আর কোনো রকম এক্সট্রা কারোর কোনো রকম ডিএনএর উপস্থিতি পাওয়া গিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে কিছু স্পষ্ট করা হচ্ছে না। যেটা গুরুত্বপূর্ণ, তুমি জানো যে সঞ্জয় রায়ের তার পিঠে, তার চিবুকে একাধিক জায়গাতে আঁচড়ের দাগ ছিল, তার হাতে আঁচড়ের দাগ ছিল, এবং এই আঁচড়ের দাগগুলো কিসের জন্য, একেবারে সেগুলো কিন্তু ঘটনার পরপরই একেবারে দেখা গিয়েছিল, একেবারে ফ্রেশ ইঞ্জুরি ছিল। এবং যে নিহত ছিল তার নখের থেকে সেই স্কিনের যে নমুনা সেটা নেওয়া হয়েছিল, সেই স্কিনের নমুনার সঙ্গে স্কিন থেকে যে নেল থেকে যে স্কিনের স্যাম্পল কালেক্ট করা হয়েছিল সেটা সঞ্জয় রায়ের সঙ্গেই মিলেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো সামনে আসলে কিন্তু গোটা বিষয়টা অনেকটা স্পষ্ট হয়। কিন্তু সিবিআই তরফ থেকে এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে কিন্তু গোপনীয়তা রাখা রয়েছে, ফলে তাদের কাছেও বিষয়টা এখনো ধোঁয়াশার পর্যায়ে রয়েছে। এখনো তারা এই বিষয়টা দেখছেন কি এটা একজনেরই ঘটনা নাকি একাধিক ব্যক্তি ছিল, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন তদন্তের যে মূল অভিমুখ সেটা রয়েছে সন্দীপ ঘোষ, সেটা পুলিশের কয়েকজন কর্মচারী, হাসপাতালের কয়েকজন কর্মচারী, তাদেরকে কেন্দ্র করে আবর্ত হচ্ছে, কিন্তু মূল ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।